সকাল। শুভ সকাল। শুভ সকাল। দর্শক নিশ্চয়ই ভালো আছেন। প্রতিদিনের মতো আমরা আবারও হাজির আমাদের প্রতিদিনের সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশ নিয়ে। প্রতিদিনের নানা রকমের আয়োজন আমাদের সাথে যুক্ত হয় সবসময়। আজকেও ব্যতিক্রম নয়। সবকিছুই থাকছে এবং থাকছে আপনাদের সাথে আমি আজমির হাসান কনক এবং আমি টিনা নন্দী থাকছি। 1 ঘন্টাই থাকছি। আশা করছি আপনারাও আজ আমাদের সাথে এতক্ষণে জয়েন করেছেন। ঠিক তাই। এবং আজকে সকালবেলাটা যখন ঘুম থেকে উঠছিলাম, আসলে প্রতিদিনের ঘুম থেকে ওঠাটাই একটা স্ট্রাগল, কিন্তু যখন মনে হয় যে ঘুম থেকে ওঠার পরে একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম, অনেক মানুষের সাথে কমিউনিকেশন, অনেক দর্শক দেখবে, তখন কিন্তু ঘুমটা চলে যায়। আমার মনে হয় টিনারও এইরকমই এক্সপিরিয়েন্স হওয়ার কথা। অবশ্যই অবশ্যই, কারণ আমাদের সকালবেলাটা যেহেতু এটা একটা আমাদের অভ্যাস হয়ে গেছে, আপনারা সর্বোপরি আপনারা আমাদের অভ্যাস হয়ে গেছেন। যখনই মনে হয় যে না আজকে সকালটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করব, সত্যি বলছি ওই কষ্টটা আর মনে হয় না যে না সকালবেলা এত সকালবেলা উঠছি। তখন একটা তাড়া থাকে যে কখন গিয়ে রেডি হয়ে সকালের বাংলাদেশে আমন্ত্রণ জানাবো আপনাদেরকে। তাই এবং দর্শক প্রতিদিন আপনারা আমাদের সাথে যে আপনাদের যে অংশগ্রহণমূলক ব্যাপারগুলো থাকে ফেসবুকে বা ছবি বা জন্মদিনের বার্তা, এগুলো আসলে আমাদেরকে মুগ্ধ করে। আসলে যেহেতু এটা টেলিভিশন, যেহেতু কোনো মঞ্চ না, মঞ্চ হলে না হয় বুঝতে পারতাম যে আমাদেরকে দেখা যায়, অনেকে মিলে দেখছেন, কিন্তু যেহেতু এটা টেলিভিশন, আপনারা যদি আমাদেরকে না লিখতেন আমরা আসলে বুঝতে পারতাম না যে কত মানুষ আমাদেরকে দেখছে। আপনাদের এই যে কমেন্টসগুলো, আপনাদের পরামর্শগুলো, ফেসবুকে আপনাদের অংশগ্রহণ আমাদেরকে জানান দেয় যে আপনারা অনেকেই আমাদের জন্য অপেক্ষা করছেন। ধন্যবাদ জানাচ্ছি। আর ও যখন ফেসবুক প্রসঙ্গটা আনলোই, এখানে একটু আমি বলে দিই যেই অ্যাড্রেসটা, যেই প্রসঙ্গে এতক্ষণ ধরে কথা হলো, যেখানে লিখবেন আমাদেরকে, অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। আর প্লিজ এখন স্ক্রলটা ফলো করেন। স্ক্রলে যাচ্ছে বানান নিয়ে যাদের এখন অবধি কনফিউশন, স্ক্রলে আমার মনে হয় বানানটা দেখে নিলে আর কোনো কনফিউশন থাকবে না। এবং টিনা, আমার মনে হয় যে আজকে একদম আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের আয়োজনগুলোতে চলে যাই। একদমই। দর্শক যারা রয়েছেন আমাদের সাথে, আপনারা জানেন যে প্রতিদিন সারা বাংলাদেশে নানা রকমের আয়োজনগুলো আমরা জানিয়ে দিই। আজকে এখন শুরু করছি সেটি। শুরু করছি ঢাকা দিয়ে। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে চলছে 3 দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলায় 30টি স্টলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। চমৎকার একটি আয়োজন। আরও একবার ঢাকার আয়োজনের খবরই জানাচ্ছি। রপ্তানি বাণিজ্যকে বহুমুখীকরণ এবং সম্প্রসারণের জন্য 6ঠবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শুরু হতে যাচ্ছে 4 দিন ব্যাপী আন্তর্জাতিক শিল্প মেলা। মেলাটি চলবে 17 জানুয়ারি পর্যন্ত। দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠান সহ প্রায় 632টি স্টল থাকছে এখানে। ঢাকার আরেকটি আয়োজনের কথা জানাচ্ছি। আজ রবীন্দ্র উত্তরকালের সবচেয়ে প্রভাবশালী নাট্যকার বলে স্বীকৃত নাট্যাচার্য সেলিম আল দীনের 7ম প্রয়াণবার্ষিকী। সকাল 8টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং 9:30টায় বিশ্ববিদ্যালয় পুরাতন কলা ভবন থেকে সেলিম আল দীনের সমাধি অভিমুখে স্মরণ শোভাযাত্রা এবং পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। এবং সন্ধে 6:30টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে থাকবে কলকাতা প্রযোজনায় স্পার্টাকাস এর বিশেষ মঞ্চায়ন। এবারে যারা আছেন নারায়ণগঞ্জে মন দিয়ে শুনতে হবে, কারণ এবারের আয়োজনটি আপনাদের জন্য। নারায়ণগঞ্জের সোনারগাঁস্থ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব 2015। সকাল 11টায় এই মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। নারায়ণগঞ্জের একটি আয়োজন। নারায়ণগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে 6ঠ বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। এবারের সম্মেলনকে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে সম্মিলিত করা হয়েছে লোক সংস্কৃতিকে। এই আয়োজন চলবে আগামীকাল পর্যন্ত এবং প্রতিদিন সকাল 10টা থেকে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হবে বঙ্গীয় ঐতিহ্য উৎসব বা বাহিরানা পর্ব। এতে থাকছে লাঠি খেলা, হাডুডু ও দাঁড়িয়ে বাঁধা খেলার প্রতিযোগিতা। তাছাড়া এবারের সম্মেলনে আয়োজন করা হয়েছে ঢাকবাদ্য প্রতিযোগিতা। মানিকগঞ্জবাসীদের জন্য মানিকগঞ্জের খবর এবার একটা। সরকারের ডিজিটাল সেবা সমূহের সাথে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিজয় মেলা মাঠে চলছে 3 দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা 2015। আজ মেলার দ্বিতীয় দিন এবং এটি চলবে 15 জানুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে। সিলেটের একটি আয়োজনের খবর জানাচ্ছি। নগরীর পূর্ব শাহী ঈদগাঁওস্থ উপজেলা খেলার মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে চলছে সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় রয়েছে রিয়েল এস্টেট, আইটি, টেলিকম জোন, ট্যুরিজম সেন্টার,
ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা ও মহিলা উদ্যোক্তাদের স্টল। জেলা শহর ফরিদপুরের একটা খবর, পল্লীকবি জসিমউদ্দিনের ১১২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে শহরের উপকণ্ঠে কুমার নদীর তীরে গোবিন্দপুর গ্রামে কবির পৈতৃক নিবাস ও তার কবর সংলগ্ন এলাকায় চলছে জসিমউদ্দিন পল্লী মেলা। চট্টগ্রামে যারা রয়েছেন, রোটারি ক্লাব অব চিটাগং খুলশির উদ্যোগে পেশাগত উন্নতির প্রণোদনামূলক অধিবেশন ক্যারিয়ার আড্ডা আজ বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সেন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। খুব চমৎকার কিছু আয়োজনের কথা আমরা সংক্ষেপে জানিয়ে দিলাম টিনা। সবচেয়ে মজা পেয়েছি যে অনেকদিন পরে দেশীয় খেলা যেমন হাডুডু, দাঁড়িয়া বান্ধা, যে শব্দগুলো আমরা আসলে বলতে বসেছি, গ্রামগুলোতেও কিন্তু খুব একটা এই খেলাগুলো চলছে না। এর কারণ হচ্ছে গিয়ে জায়গাগুলো একটু কমে যাচ্ছে, গ্রাম আর শহর মানুষ বাড়ছে। এই কারণে এই দাঁড়িয়ে বান্ধা বা হাডুডু অবশ্য অনেক জায়গায় খেলছে, প্রতিযোগিতাও হচ্ছে কোনো কোনো ট্র্যাডিশনাল যে জায়গাগুলো। তবু না, তুলনামূলকভাবে তুমি এটা ঠিক বলেছো, অনেক কমে যাচ্ছে। কিন্তু আমরা ইভেন আমাদের ছোটবেলাটাতেও যতদূর শুনেছি দাঁড়িয়া বান্ধা, গোল্লাছুট, এখন কিন্তু এসব আর হয় না, ঠিক তাই, কম হয় আর কি। যাই হোক, সংবাদপত্রের শিরোনামগুলো জানিয়ে পেলি, এক ফাঁকে কথার মধ্যে গল্প আড্ডা তো চলতেই থাকবে। আজমির। হ্যাঁ, দর্শক প্রতিদিনের মতো আমরা জানাচ্ছি সংবাদপত্রের শিরোনামগুলো, উল্লেখযোগ্য শিরোনাম এবং প্রধান শিরোনাম সবকিছুই থাকছে। প্রথম আলো প্রধান শিরোনাম করেছে সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ গুলিবিদ্ধ, এবং সহিংসতা ইস্যুতে লিখেছে অবরোধের 9 দিন আজ, 37 যান ভাঙচুর, আগুন, প্রাণ হারালেন আরও 2 জন। ডান দিকে একটা রেশিও তুলে ধরা হয়েছে, স্বাস্থ্য খাতে ব্যক্তির ব্যয় বেশি, সরকারের কম। এবং কন্টেইনারের তেজস্ক্রিয় পণ্য সরাতে 3 দেশের 23 বিজ্ঞানী, এরকম একটি সংবাদ শিরোনাম আছে। তোমার কাছে কি? আচ্ছা, দৈনিক যুগান্তর শুরুতে আবারও সচিত্র প্রতিবেদন হয়ে উঠে এসছে রিয়াজ রহমান গুলিবিদ্ধ এই খবরটি। বলছে রিয়াজ রহমান গুলিবিদ্ধ, সরকারের উস্কানিতে এই হামলা, খালেদা জিয়া বলেছেন। আর এরপরে হরতাল বন্ধের আইন সংবিধান বিরোধী, আর বিএনপিকে এক্সিট দিতে আওয়ামী লীগকে তাগিদ 5 শরিকের, এটাও জানাচ্ছে যুগান্তর। এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে পেট্রো বাংলার 12,000 কোটি টাকার রাজস্ব অনিয়ম। আর এরপরে বিএনপির আন্দোলন চলবে জানিয়েছে স্থায়ী কমিটি। সারা দেশে কাল 24 ঘন্টা হরতালের ডাক বিএনপির, এবং পিকেটারদের হামলা ও পেট্রোল বোমায় 2 জন নিহত, এরকমও শিরোনাম হয়েছে যুগান্তরে। এই তো। আচ্ছা, দৈনিক সমকালের উল্লেখযোগ্য এবং প্রধান শিরোনাম জানিয়ে দিচ্ছি। আরও সহিংস হতে পারে অবরোধ, এটাকে প্রধান শিরোনাম করেছে দৈনিক সমকাল। এছাড়া রিয়াজ রহমানকে গুলি করে গাড়িতে আগুন, ট্রেনের জন্য অন্তহীন অপেক্ষা, একের পর এক ঝরছে প্রাণ। এছাড়া সন্ত্রাস প্রতিরোধ কমিটি করছে 14 দল। ব্যাস। আচ্ছা, দৈনিক ইত্তেফাক থেকে শিরোনাম পড়ছি। প্রধান শিরোনাম সেটা হচ্ছে রাতে রাজপথে নাশকতা, আর এরপরে দূরপাল্লার বাসে যাত্রী নেই, ট্রেনের শিডিউল বিপর্যয়। ইত্তেফাক জানাচ্ছে এগুলো। আর এরপরে ইজতেমা শেষে পল্টনে সমাবেশের পরিকল্পনা, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ, খালেদা জিয়া বলেছেন। 8 ট্রাক বাসে আগুন, 40টি যান ভাঙচুর, এটাও একটা শিরোনাম ইত্তেফাকের। আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে দ্বৈত ভোটার 5.5 লাখ, আইনি ব্যবস্থা গ্রহণের চিন্তা, এটাও শিরোনাম হয়ে উঠে এসছে ইত্তেফাকে। আর এরপরে গুলশানে খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান গুলিবিদ্ধ, এটিও রয়েছে কিন্তু ইত্তেফাকের প্রথম পাতাতেই। ব্যাস। আচ্ছা, একটু ওয়েট, তুমি পড়ার আগে এটা আমি পড়তে চাইছি। ইত্তেফাক, এটা সচিত্র প্রতিবেদন। দাম বাড়ছে গ্যাসের, আবাসিক সংযোগে সর্বোচ্চ 122% বৃদ্ধির প্রস্তাব, এটা একটা শিরোনাম। আচ্ছা, এই পর্যায়ে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ, এবং দেখতে পাচ্ছি সারের দাম হ্রাসে বিপ্লব, এবং 6 বছরে সারের দাম 5 বার কিন্তু কমেছে, এরকম কিছু সংবাদ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির সমাবর্তনে উৎসব মুখর পরিবেশ, এটাও একটি উল্লেখযোগ্য শিরোনাম। এছাড়া মুজাহিদের আপিল শুনানি শুরু আজ। জন্মদিনে বন্যাকে শুভেচ্ছা হাসিনার, সরাসরি গানের অনুষ্ঠানেই, এটা খুব চমৎকার আরেকটি সংবাদ, এবং প্রত্যেকটা নিউজ পেপারে এটাকে আমি দেখলাম, এবং গতকালকে ফেসবুক সহ নানা রকম সামাজিক গণমাধ্যমে এটা সবাই আলোচনায় ছিল। খালেদার উপদেষ্টা রিয়াজ রহমান গুলিবিদ্ধ, গাড়িতে আগুন। টিনা। আচ্ছা,
আচ্ছা, আমি সর্বশেষ যেটা থেকে কয়েকটা শিরোনাম জানাচ্ছি সেটা হচ্ছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারও শুরুতে একইভাবে গান অ্যাটাক অন রিয়াজ রহমান, অ্যাটাক মেড মিনিটস আফটার দ্য বিএনপি চিফস অ্যাডভাইজার মিটস খালেদা অ্যাট হার গুলশান অফিস, অ্যাটাকার্স টর্চ রিয়াজেস কার। এটাও জানাচ্ছে দ্য ডেইলি স্টার। এরপরে শুট দেম ইফ ব্যাটন ডাজ নট ওয়ার্ক, জেএসডি লিডার আস্কস ল এনফোর্সার্স অ্যাবাউট বিএনপি জামাত মেন। এটা একটা শিরোনাম দ্য ডেইলি স্টারের। এরপরে 20 পার্টি টু টাফেন ব্লকেড, আওয়ামী লীগ টু রেজিস্ট। আর এরপরে 5 জেসিডি মেন হেল্ড অন চার্জেস অফ সার্ভাইভ অ্যাক্টস। আর এরপরে ব্লকেড ভায়োলেন্স টেক্স 2 more লাইভস। আর এরপরে 3 কিল্ড ইন লঞ্চ কলিশন ইন মেঘনা। এটাও আছে। প্রথম পাতা জুড়ে এগুলোই দেখতে পাচ্ছি দ্য ডেইলি স্টারের। আচ্ছা, তাহলে টিনা যেটা যেটা বললাম, দেশের পরিস্থিতি, রিয়াজ রহমানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি এবং সহিংস ঘটনা সহ অবরোধের সব এই সংবাদগুলো আসলে অনেক জায়গায়। এছাড়া সারা দেশে সন্ত্রাস প্রতিরোধ করার একটা সিদ্ধান্ত এসেছে 14 দলের কাছ থেকে, সেটিও কিন্তু প্রায় অনেকগুলো পত্রিকাতেই দেখলাম টিনা। মোটামুটিভাবে আমার মনে হয় পলিটিক্যাল এমন একটা সিচুয়েশন না এখন, অলমোস্ট প্রত্যেকটা সংবাদপত্রের প্রথম পাতা জুড়ে হার্ডকোর পলিটিক্যাল নিউজ, মাঝে মাঝে দু একটা অন্যান্য সংবাদ স্থান পেয়েছে আর কি। ঠিক তাই। এই পর্যায়ে টিনা একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেল। দর্শক, একটা বিরতির পরেই ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমন্ত্রণ, আমাদের সাথে আজমির এবং টিনা রয়েছে আপনাদের সাথে সকালের বাংলাদেশে, এবং ঠিক এক্ষুনি যারা আমাদেরকে জয়েন করলেন তাদেরকে শুভ সকাল। যেহেতু আমরা বলি যে আপনাদের সকালটা একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে আমরাও এখানে বসে থাকি, সর্বোপরি আমাদের সকালটা আপনাদের সাথে শেয়ার করতে। তো আমার মনে হয় এটা একটা অনেক বড় পাওয়া। এই কথাটা আমি আরও একবার করে এজন্যই তুললাম যে আপনাদের সকালটা গুছিয়ে দেওয়ার জন্যে আমাদের মাথায় চিন্তা থাকে, আমরা সচেষ্ট থাকি যে কিভাবে আপনাদের দৈনন্দিন জীবনের ঝক্কি ঝামেলাগুলো একটু কমিয়ে দেওয়া যায়। আজমির, তাই তো? ঠিক তাই। এবং এটার এই প্ল্যান থেকে কিন্তু আপনারা দেখছেন যে প্রথম থেকেই আমরা সকালের বাংলাদেশে যে আয়োজনগুলো আপনাদের জন্য রাখি, সেটা শুধুমাত্র ঝক্কি ঝামেলাগুলো যেন এড়িয়ে চলতে পারেন সেইগুলো। যেমন গতকালকে টিনা কিন্তু আর একটা চমৎকার জিনিস দেখিয়েছে, সেটা হচ্ছে কি পান্ডা মালটার বিষয়টা, ঝক্কি ঝামেলা, ওটাও কিন্তু আসলে এড়িয়ে যাওয়ার জন্যই ইয়ে করা যায়, মানে কেটে খাওয়া যায়। যাই হোক, ওর খুব একটা সাজেশন পছন্দ হয়নি, ও এখনো বলছে জুস করেই খাবে। যাই হোক, আরও একবার আপনাদের ঝক্কি কমানোর জন্য, ঝক্কি কমানোর কথা যখন বলছি বলে দিই কেন ঝক্কি কমানোর কথা বলছি। পাসপোর্ট আমাদের সবার আজকাল করতে হয়, কারণ দেশের বাইরে যাওয়ার অলমোস্ট প্রত্যেকের চলে আসে থাকে অনেক কারণ। পাসপোর্ট করতে কিন্তু অনেক ঝক্কি হয়, লাইনে দাঁড়িয়ে, বড় লাইনে দাঁড়িয়ে। তো কেমন করে অনলাইনে ফর্ম পূরণ করে পাসপোর্ট করে ফেলা যায়, ইন শর্ট সেটা একবার দেখে নিন। অনলাইন পাসপোর্ট করতে হলে প্রথমেই নির্ধারিত ব্যাংকে গিয়ে নির্ধারিত পরিমাণ টাকা জমা দিতে হবে। এক্ষেত্রে সাধারণ পাসপোর্টের জন্য ৩,০০০ টাকা এবং জরুরি পাসপোর্টের জন্য ৬,০০০ টাকা জমা দিন। টাকা জমা দেওয়া হয়ে গেলে আপনাকে একটি টাকা জমার রিসিট দেওয়া হবে। এই রিসিটটি যত্ন করে রেখে দিন। আর এরপরে ইন্টারনেট ব্রাউজ করা যায় এরকম একটি কম্পিউটার অন করুন। এরপর অনলাইনে ফর্ম পূরণের জন্য passport.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত নির্দেশনাগুলো এখান থেকে ভালো করে পড়ে নিন। নির্দেশনাগুলো পড়া শেষ হলে হ্যাভ রিড দ্য এভভ ইনফরমেশন অ্যান্ড দ্য রেলিভেন্ট গাইডেন্স নোটস যুক্ত স্থানে টিক চিহ্ন দিন। নির্দেশনাগুলো ভালোভাবে দেখুন এবং সতর্কতার সাথে অ্যাকাউন্ট করুন। খেয়াল রাখবেন আপনার নাম ও ব্যক্তিগত তথ্যাদি যেন সঠিক হয়। ইমেল আইডি আর মোবাইল নম্বর দেওয়ার ক্ষেত্রে যেটা সব সময় ব্যবহার করেন অবশ্যই সেটা দেবেন। টাকা জমা দেওয়ার তারিখ এবং রিসিট নম্বর উল্লেখ করুন। এক্ষেত্রে পেমেন্টের সব তথ্য ব্যাংক স্লিপ থেকে দেখে নিন। সব শেষ হলে তথ্য ঠিক আছে কিনা দেখে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার পূরণ করা ফর্মের সফট কপি পেয়ে যাবেন। নিজের সুবিধার জন্যই এই সফট কপি থেকে 2টো কপি প্রিন্ট করিয়ে নিন। আনুষঙ্গিক সব কাগজপত্র এবং ছবি সহ 2 সেট ফর্ম তৈরি করে তা সত্যায়িত করার জন্য স্বীকৃত কারোর কাছে নিয়ে যান।
কপিটি হাতে পেলে সত্যায়িত করে নিতে হবে। সত্যায়িত যিনি করবেন তার অ্যাকাউন্ট ডিটেলসও দিতে হবে। শেষ পাতায় অর্থাৎ চতুর্থ পাতায় ছবির জন্য নির্দিষ্ট জায়গা রাখা আছে, সেখানেই পাসপোর্ট সাইজ ছবি লাগানোর পর ছবির উপর সত্যায়িত করতে হবে। সিলে সত্যায়নকারীর নাম থাকতে হবে এবং এর ভেতরের পাতায় সত্যায়নকারীর সব রকম তথ্য দিতে হবে। সত্যায়িত হয়ে গেলে পরের কাজগুলো বেশ সতর্কতার সাথে করুন। ফর্ম জমা দেওয়ার পালা। ফর্ম জমা দেওয়ার সময় আঠা, স্টেপলার, কলম ইত্যাদি সাথে নিয়ে যাবেন। মনে রাখবেন, সাদা পোশাক পরে ছবি তোলা যাবে না। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্রের ফটোকপিও সাথে নিতে হবে। বিশেষ ক্ষেত্রে হয়তো আরও কিছু কাগজ লাগতে পারে, সেগুলো হোম পেজের তথ্য থেকে মিলিয়ে নিতে হবে। এবার সব কাগজপত্র ঠিকঠাক করে নিয়েছেন কিনা ভালো মতো দেখে বেরিয়ে পড়ুন পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে। এরপরে পাসপোর্ট সংগ্রহ করার পালা। পাসপোর্ট ফর্ম ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট অফিসে যান। সেখানে ছবি তোলা এবং আঙুলের ছাপ দেওয়া সহ যে কাজগুলো করতে হবে সেগুলো শেষ করে ডেলিভারি স্লিপ সংগ্রহ করুন। সাধারণ পাসপোর্ট হলে আবেদনপত্র জমা দেওয়ার 15 থেকে 25 দিনের মধ্যেই পাসপোর্ট সংগ্রহ করা যাবে, আর জরুরি পাসপোর্টের ক্ষেত্রে 7 দিনের মধ্যেই হাতে পাওয়া যাবে। ওপরের ধাপগুলো ঠিকমতো সম্পন্ন হয়ে গেলেই সংগ্রহ করে নিতে পারবেন আপনার পাসপোর্টটি। খুবই ভালো হলো এইটা, মানে আমরা জানাতে পারলাম যে মানুষ পাসপোর্টের বিষয়টা হচ্ছে কি প্রয়োজনে মানুষ ঘুরতে বেড়াতে মানে সবকিছুর জন্য পাসপোর্টের দরকার হয়, এবং যারা একটু কম জানতো বা জানে এখনো তাদের জন্য কিন্তু এটা আসলে অনেক বড় একটা ঝুঁকি, যেটা তুমি বললে। একদমই লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করে বারবার, যে যাই হোক আমার মনে হয় যাদের এখনো পাসপোর্ট নেই তাদের ভীষণ উপকার হলো। এভাবে করে অনলাইনেই ফর্ম পূরণ করে পাসপোর্ট বানিয়ে ফেলতে পারবেন। আর এই মুহূর্তে যেটা করবো, আমরা একটু ঢাকার বাইরে চলে যাব, রাজশাহীতে চলে যাই, দেখি কি জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহরাব। সোহরাব রয়েছেন যেখানে। সোহরাব, শুভ সকাল। টিনা, শুভ সকাল। আসলে ঠান্ডায় একেবারে জমে গেছি আমি। আপনি হয়তো বা আমার ঠিক পেছনে লক্ষ্য করছেন যে চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, এবং বেশ কিছুদিনের মধ্যে কিন্তু আজকেই সর্বোচ্চ কুয়াশা পড়েছে রাজশাহীতে, এবং চারিদিকে বেশ আচ্ছাদিত করে রেখেছে এই কুয়াশার চাদরে। আর আজকে বেশ কিন্তু ঠান্ডাও পড়েছে রাজশাহীতে। তো আজকে রাজশাহীর সকালটা খুব হিমশীতল এবং একই সাথে একটু অন্যরকম কিন্তু, এবং চারিদিকে মানুষের রাস্তায় আমরা মানুষের উপস্থিতি ঠিক সেরকম লক্ষ্য করিনি। এবং একই সাথে আমি কিন্তু রয়েছে এই মুহূর্তে রাজশাহী রেলওয়ে স্টেশনে। আজকে রাজশাহী রেলওয়ে স্টেশনে দেখানোর লক্ষ্য হলো যে এই শীতের মধ্যেও কিন্তু রাজশাহী সহ সারা বাংলাদেশে যে সমস্যাটা চলছে অবরোধ, এই অবরোধকে কেন্দ্র করে মানুষের যাতায়াতের কিন্তু ব্যাপক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং যার কারণেই বাস কিংবা অন্যান্য পরিবহনের থেকে মানুষ কিন্তু রেলকেই বেছে নিচ্ছে। এবং এদিকে রেলেরও সমস্যা, কি কারণে ট্রেন কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে 6 থেকে 7 ঘন্টা এবং আরও অনেকক্ষণ ধরে লেট করছে। তো যাই হোক আর কি, এখানে আসলে আমরা যে বিষয়টি লক্ষ্য করি সেটি হলো যে খুব সকাল থেকে এবং খুব ভোর অবধি কিন্তু অনেক মানুষের ভিড়, এবং তারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করে। তো আমরা দু একজনের সাথে একটু কথা বলি। ভাই, একটু কথা বলা যাবে আপনার সাথে? শুভ সকাল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন আপনি? ঢাকাতে যাব। ঢাকায় কতক্ষণ ধরে ওয়েট করছেন? ওয়েট করতেছি সকাল 6:30 থেকে। ট্রেন কখন আসবে জানেন কিছু? এখানে আনুমানিক বলছে 9:30টার আগে ছেড়ে যাওয়া সম্ভব হবে না। 7টার ট্রেন 9:30 বাজবে। হ্যাঁ, ওইরকমই তো বললো। আচ্ছা, তারপর 9:30টার পরে আবার কয়টায় আসে তা তো ঠিক নেই। আবার 9টার দিকে বলবে যে 11টার দিকে আসতে পারে। যাই হোক, কিছুটা সমস্যা চলছে, কিন্তু তারপরেও আমাদেরকে এরই মধ্য দিয়েই আমাদেরকে চলাফেরা করতে হবে। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ আপনাদেরকে। তো টিনা, আসলে আমরা দু একজন মানুষের সাথে কথা বলছিলাম, এবং খুব ভোরবেলা যে স্টেশনের প্ল্যাটফর্মে যে দৃশ্যটি দেখা যায় সেটি হলো যে এখানকার কিছু স্থানীয় হোটেল রয়েছে, এবং একই সাথে যে স্থানীয় কিছু লোকজন রয়েছে যাদের উদ্যোগে কিন্তু প্ল্যাটফর্মেই এই যাত্রীরা শোয়ার ব্যবস্থা করে রাখেন। তো যাই হোক টিনা, আজকে রাজশাহীতে থেকে এই ছিল আয়োজন। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। টিনা। সৌরভ, ধন্যবাদ। এবং আমি বুঝতে পারছি একদমই সৌরভ, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনটা পুরো সাদা কুয়াশাময়, এর মধ্যে দাঁড়িয়ে যে আমাদেরকে আপডেট জানিয়ে দিলেন রেল স্টেশন থেকে, অসংখ্য ধন্যবাদ সৌরভ। টিনা, গতকালকে কিন্তু ঢাকাতেও এতখানি না হলেও এর কাছাকাছি একটা পরিস্থিতি ছিল, মানে এরকমই ছিল আজমির, যখন আমরা আসছিলাম তখন এরকমই ছিল। 20 ফিট সামনে কি সেটা দেখা যাচ্ছিল না, একদমই খুব অস্পষ্ট একটা বিষয় ছিল। যাই হোক,
বা দর্শক আবারও একটু বলি, জাস্ট এক লাইনেই শেষ করি, যে প্রচণ্ড ঠান্ডা বাড়ছে ঢাকার সহ ঢাকার আশেপাশের জায়গাগুলোতে। আসুন আমরা শীতার্থদের পাশে দাঁড়াই, আমরা অতিরিক্ত একটা পোশাক একজন শীতার্থ ব্যক্তিকে দেই, এবং একজন করলে যদি আমরা এভাবে ধারাবাহিকভাবে চেষ্টা করি তাহলে কিন্তু শীতার্থ মানুষ শীতে অ্যাটলিস্ট মারা যাবে না, কষ্ট পাবে না মনে হয়। অবশ্যই অবশ্যই তাই, মানে এখানে আর অন্য কিছু মনে হওয়ার কোনো সুযোগই নাই, একদমই তাই। ঠিক তাই। যাই হোক, আমরা আরো একবার বিরতি নিয়ে ফেলছি, নিউজ আপডেট নিয়ে ফিরছি, আপনারা সাথেই থাকুন। দর্শক ফিরে এলাম বিরতির পরে, দেখছেন সকালের বাংলাদেশ। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হলেন, ফেসবুকে জানাতে পারেন কেমন কাটছে আপনার সকালবেলা, কেমন লাগছে সকালের বাংলাদেশ। আর চলে যেতে হবে ফেসবুকে, facebook.com/সকালের বাংলাদেশ। এবং আমাদের প্রতিদিন আরেকটা জিনিস, অনেকদিন ধরে অনেক একটা বিষয় আমাদের সাথে যুক্ত হয়েছে, বার্থডে। টিনা, আমি এখন খুব আগ্রহী যে বার্থডে উইশগুলো পৌঁছে দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, যারা আমাদেরকে লিখেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার কাছে অনেকগুলো উইশ রয়েছে, কিন্তু কতগুলো পড়তে পারি আমি জানি না, চেষ্টা করব। আচ্ছা, প্রীতি আক্তার বলছেন যে এটা আমার প্রথম কমেন্ট, পরিবারের সবাই আমরা সকালে বাংলাদেশ দেখছি, কারণ আজকে আমার ছোট বোন জান্নাতুল আখির জন্মদিন। তাই আপু এবং ভাইয়া আমার ছোট বোনের জন্য দোয়া করবেন, আর তার যেন আগামী দিনগুলো ভালোভাবে কাটে। এবং বলছে যে তোমাদেরও শুভ সকাল, আমি নওগাঁ জেলার মহাদেবপুর থানার দেবীপুর গ্রাম থেকে বলছি। আরে বাপরে, দেবীপুর গ্রাম থেকে, তার মানে কোনো একটা গ্রাম থেকে লিখেছেন আপনি, ভীষণই ভালো লাগছে। কারণ সেই হয়তো নিশ্চয়ই কোন কোনায় ওখান থেকে, মানে ওখানেও যে আমরা আপনাদের পরিবারের সদস্য হতে পেরেছি, এটা ভেবে ভীষণই ভালো লাগছে। এবং আখিকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা, অবশ্যই দোয়া থাকলো ওর জন্য। ফারজানা আক্তার বলছেন, ভাই এবং আপু আজ আমার জন্মদিন, আমি নিয়মিত সকালের বাংলাদেশ অনুষ্ঠানটি দেখি যমুনা টেলিভিশনের মাধ্যমে। আমার জন্মদিনের কথা সারা বাংলাদেশে জানাতে পারবে যমুনা টেলিভিশনের সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে ভাই এবং আপু। আমি মহাদেবপুর থেকে বলছি, এখানে আমাদের যাবতীয় দর্শক রয়েছে। আচ্ছা মহাদেব, এক্স্যাক্টলি মনে হচ্ছে মহাদেবপুরে আপনারা প্রচন্ড পছন্দ করে ফেলছেন আমাদেরকে। আপনাকেও জন্মদিনের শুভেচ্ছা। এই যে সারা দেশবাসী জেনে গেল, জানিয়ে দিলাম আমরা। ভালো করে কাটান আজকে দিনটা। আচ্ছা, মিয়া আশরাফ মাহমুদ সোহাগ, আপনার কমেন্টটি পড়তে যাচ্ছি। আপনি বলছেন, আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা, এই দিনে একটা মেয়ে আমাকে চিঠি দিয়েছিল, এর জন্য আমি এই দিনটাকে চিঠির দিন বলে আখ্যায়িত করেছি। আপনার চিঠি দিবসের শুভেচ্ছা আপনাকে। চিঠি দিবসের শুভেচ্ছা। আচ্ছা, জ্যোতি সওদাগর, তিনি বলেছেন যে আজ আমার প্রিয় মানুষটির জন্মদিন, তার নাম রাকেশ, আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে। ওকে একটু জানিয়ে দাও। জি, ওকে জানিয়ে দিচ্ছি, রাকেশ আপনার জন্য দোয়া থাকবে অবশ্যই। আপনি ভালো থাকবেন এটাই প্রার্থনা করি। আচ্ছা, আল মোমেইন, আপনি বলছেন যে ভাইয়া এবং আপু আজকে আমার বড় ভাই নয়নের প্রথম বিবাহ বার্ষিকী, খুব মিষ্টি মিষ্টি করে শুভেচ্ছা জানিয়ে দিন, কারণ আমি নওগাঁতে থাকি। কারণ সে নওগাঁতে থাকে, এর জন্য মিষ্টি করে শুভেচ্ছা জানাতে বলছে। আচ্ছা ঠিক আছে, নওগাঁবাসীরা খুব মিষ্টি বোঝা যাচ্ছে, আমরাও মিষ্টি করে জানিয়ে দিচ্ছি। নয়ন, আপনার বৈবাহিক জীবন সুখের হোক, দাম্পত্য জীবনে সুখী হন আপনি, প্রার্থনা। আচ্ছা, নেদি ইসলাম জুথি বলেছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছো আজমির অ্যান্ড টিনা? আজ আমার ভাগ্নি জান্নাতুলের জন্মদিন, ওর বয়স 4, ওর জন্য দোয়া করবে। ওয়ালাইকুম আসসালাম, আজমির এবং টিনা ভীষণ ভালো আছে, অবশ্যই দোয়া করব। ছোট্ট মাটার জন্য অনেক দোয়া থাকলো, অনেক বড় হোক। আচ্ছা, রাফসান জানি রানা, সে বলেছে, ভাইয়া এবং আপু কেমন আছো তোমরা? আমার সহপাঠীর সাথে আমার প্রিয় কাজিন কানিজ রেহনুমা প্রিয়াঙ্কা এর জন্মদিন। প্রিয়াঙ্কা শরীয়তপুরে বড় হলেও এখন ধানমন্ডিতে থাকে, আমি মিরপুর 1-এ। অকৃত্রিম ভালোবাসা এবং এতগুলো অভিমানের সম্পর্ক আমাদের ভাই বোনের মধ্যে। আর বলেছেন যে তোমাদের মাধ্যমে আজ আমার এই বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই, আমার সবটুকু শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দিও, অনেক অনেক শুভকামনা রইল প্রিয়াঙ্কা তোর জন্য। আচ্ছা প্রিয়াঙ্কা, আপনি শুনে ফেললেন, রাফসান জানি রানা আপনার এই কাজিন, আপনাকে যার সাথে অভিমানের সম্পর্ক এবং মিষ্টি মধুর সম্পর্ক বোঝা যাচ্ছে, আপনাকে উইশ করেছেন, ভালো করে কাটান এবং আমাদেরকে জানান কেমন করে কাটালেন। আর এই কাজিন আপনার জন্য কোনো সারপ্রাইজ রাখলো কিনা সেটাও জানাবেন প্রিয়াঙ্কা আমাদের। ঠিক তাই, এবং এই মুহূর্তে আমরা আপাতত জন্মদিনের শুভেচ্ছা বার্তা থেকে একটু দূরে, কারণ আমরা এখন চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে আমাদের সহকর্মী
তানভীর আহমেদ ইমন রয়েছেন। তানভীর, শুভ সকাল। শুভ সকাল আজমির এবং শুভ সকাল টিনা। দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আজকের যমুনার হেডলাইন নিউজে। 20 দলীয় জোটের ডাকে সারা দেশে চলছে অবরোধের পাশাপাশি পাবনা, রংপুর, সিলেট, নোয়াখালী এবং লক্ষ্মীপুর, রামগঞ্জে সকাল সন্ধ্যা হরতাল চলছে। নবম দিনের অবরোধে সকাল থেকে রাজধানীর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। অন্য সময়ের তুলনায় দূরপাল্লার যানবাহন চলাচল করছে কিছুটা কম। সকালে মহাখালী বাসস্ট্যান্ড থেকে বেশ কিছু দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। কর্মমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে রাজধানীর বিভিন্ন রাস্তায়। সেই সাথে গণপরিবহনও চলছে বেশ, তবে প্রচণ্ড শীত এবং কুয়াশা থাকার কারণে কিছুটা কম সংখ্যায় গাড়ি চলাচল করছে রাজধানীর বিভিন্ন সড়কে। দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান এখন অনেকটাই আশঙ্কামুক্ত। তার মেয়ে জানিয়েছেন, ইউনাইটেড হাসপাতালে প্রাথমিক অস্ত্রোপচারে তার শরীর থেকে 4টি গুলি বের করেছেন চিকিৎসকরা। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। আগুন দেওয়া হয় তার গাড়িতে। রিয়াজ রহমানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। প্রতিবাদে কাল সারা দেশে সকাল সন্ধ্যা হরতালে ডাক দিয়েছে বিএনপি। গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা এবং ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে তার সাথে সাক্ষাৎ শেষে জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ সাংবাদিকদের একথা জানান। মহিলা দলের সহসভাপতি রাবেয়া সিরাজের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সাথে প্রায় 1 ঘণ্টা আলোচনা করেন। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতশ্রী মোস্তফা মোহাম্মদ সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। এরপর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন জেনেভা ভিত্তিক মেধাস্বত্ব সংগঠন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO এর মহাপরিচালক ফ্রান্সিস গ্যারি। ইসলাম নয়, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ফ্রান্স। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস। ফরাসি প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিরা শুধু 17 জনকে হত্যা করেনি, ফ্রান্সের আত্মবিশ্বাসে আঘাত করেছে, কিন্তু এতে তারা ব্যর্থ হয়েছে। এ সময় তিনি দেশের নিরাপত্তা আরও বাড়ানোর জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন। দেশের সব ধর্মের নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ফরাসি প্রধানমন্ত্রী। ইসলাম বিরোধিতার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকতে জার্মানবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। প্যারিসের সন্ত্রাসী ঘটনার বিরুদ্ধে বার্লিনের ব্রেন্ডেনবুর্গে তরুণের সামনে মুসলিম কমিউনিটির আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে একথা বলেন তিনি। ড্রেসডেনের ইসলামী বিরোধী বিক্ষোভেরও সমালোচনা করেন মের্কেল। সব ধর্মের প্রতি সহানুভূতি প্রদর্শনেরও আহ্বান তার। খেলার খবর, ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর 2014 এর বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের 2 তরুণ ক্রিকেটার তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। সেরা ওয়ানডে পেসারদের তালিকায় তাসকিন আর টেস্ট বোলারের মনোনয়নে আছেন তাইজুল। এই 2 ক্রিকেটারই অভিষেক হয়েছিল গেল বছর। ভারতের বিপক্ষে অভিষেকে 28 রানে 5 উইকেট নেন তাসকিন, আর জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে 39 রানে 8 উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় দিনে ব্যাট বল হাতে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ইনজুরি কাটিয়ে ব্যাট হাতে ফিরেছেন আস্থার প্রতীক মুশফিকুর রহিম। গ্রানাইট পাথরের উইকেটে চলে ব্যাটসম্যানদের অনুশীলন। 2 সেশনে সকাল বিকাল বল আর ফিল্ডিংয়েও ব্যস্ত সময় কাটান মাশরাফি মুশফিকরা। এমন সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপে ভালো করার স্বপ্ন দেখছেন এনামুল বিজয় ও সৌম্য সরকার। দর্শক, এই ছিল আমার কাছে হেডলাইন নিউজে। ফিরে নিয়ে যাচ্ছি আবারও সকালের বাংলাদেশে, যেখানে আছেন আজমির এবং টিনা। আজমির, ধন্যবাদ জানাচ্ছি তানভীর এবং টিনার পক্ষ থেকে শুভ সকাল আপনাকে এবং আমাদের সমস্ত সহকর্মী যারা এই মুহূর্তে নিউজ এবং নিউজ রুমে রয়েছেন। আর যারা এখন আমাদেরকে ছেড়ে যাবেন ভাবছেন, কারণটা হচ্ছে 8টারও বেশি বেজে গেছে। যারা কর্মব্যস্ত মানুষ, আশা করছি যে নিরাপদে আপনারা আপনাদের কর্মস্থলে বা অফিসে পৌঁছাবেন, আশা করছি এটাই। অবশ্যই তাই। আরও এই ছেড়ে যাওয়ার কথা বললো, আমার মনে হয় ও সবসময় যেটা বলে যে ছেড়ে যাওয়া মানেই প্রস্থান নয়, চলে যাওয়া মানেই প্রস্থান নয়। এটা যদিও একটা কবিতার লাইন, তবু আমরা এটাই বিশ্বাস করি যে আপনারা আপনাদের কাজে যে যার মতো বের হলেও আমাদের সাথেই আছেন। আর আপাতত আমরা একটু বের হব, কি করব আমরা, সেটা হচ্ছে আমাদের সহকর্মী সামিকে খুঁজবো একটু। সামি কোথায় আছে দেখিনি, কি জানাচ্ছে আজ আমাদের সামি। শুভ সকাল।
হ্যাঁ টিনা, শুভ সকাল তোমাকে এবং সেই সঙ্গে শুভ সকাল সকালে বাংলাদেশের আমাদের সকল দর্শকদেরকে। দর্শক, মনটা আজ খুব ভালো, কারণ কাল সাকিব আল হাসান আমাদের বিগ ব্যাশে যা করেছেন 13 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন এবং আমাদের দেশের মানটা কিন্তু তিনি একেবারে বজায় রেখেছেন, তার জাত তিনি চিনিয়ে দিয়েছেন। তো টি-20 ম্যাচের সঙ্গে আমাদের ঢাকা শহরের রাস্তার কিন্তু একটা ভালো সাদৃশ্য আছে, কারণ দেখা যায় যে আধ ঘন্টার রাস্তায় একটা টি-20 ম্যাচ অনায়াসে শেষ হয়ে যায়। অর্থাৎ ঢাকা শহরের রাস্তায় এত জ্যাম থাকে যে আধা ঘন্টার রাস্তা দেখা যায় টি-20 ম্যাচ শুরু করেও শেষও হয়ে যায়। তো সাকিব আল হাসান যেহেতু 13 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন, আনলাকি যে জোনটা ছিল সেখানে তার অপোনেন্টরা ছিল। তবে আমাদের সকালবেলা যারা ঘুম থেকে ওঠেন না তারা কিন্তু খুব আনলাকি, কারণটা হচ্ছে সকালে ঢাকা শহরের যে পরিস্থিতিটা থাকে একেবারে ভিন্ন। আমি একটু আমার পেছনের রাস্তাটা দেখাতে চাই আমাদের দর্শকদেরকে, যে আমার পেছনের রাস্তা কিন্তু একেবারে ফাঁকা, ধু ফাঁকা, শুধুই রাস্তা দেখা যায়, একটি গাড়ি হয়তো দেখা যায়। তবে এই ঢাকা শহরটাকে কিন্তু আসলে উপভোগ করা যায় এবং আই উইশ ঢাকা শহরের অবস্থা যদি সবসময় এরকম থাকতো। তবে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেই জায়গার নাম হচ্ছে গুলিস্তান, যদিও এখন পর্যন্ত কোনো গুলির আওয়াজ আমি শুনিনি। তবে এই রাস্তাটি আসলে খুব ব্যস্ত রাস্তা এবং এই রাস্তা থেকে আসলে অন্যান্য জায়গায় যেতে অনেক সময় লাগে। তবে একটি যান রয়েছে যে যানটি দিয়ে আসলে অনেক শর্টকাট ওয়েতে অনেক জায়গাতে চলে যাওয়া যায়, তারা আসলে কাউকে পরোয়া না করিয়ে তুড়ি মেরে দেয় উড়িয়ে, সেই ধরনের একটা স্ট্র্যাটেজি অবলম্বন করেই তারা চলেন আর কি। তারা হচ্ছেন এই যে আমার সামনে যে যানগুলো রয়েছে, সেই যানগুলোকে আমরা টেম্পো বলি অথবা লেগুনা বলি, আমরা যাই বলি, এই যানগুলো দিয়ে কিন্তু খুব অনায়াসে খুব কম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। এবং যেটা নর্মালি আমাদের মধ্যে প্রচলিত আছে যে এইটা যারা চালান তারা সামনে কোনো কিছুকেই মানেন না আসলে, এবং শত বাধা বিপত্তি পেরিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে দেওয়াটাই তাদের কাজ। এবং এটার যে স্পেশালিটি তা হচ্ছে এখানে এক একটি পাশে 6 জন করে বসতে পারেন, অর্থাৎ 12 জন বসতে পারেন আর সামনে 2 জন বসেন। আমি যদি আমার দুপাশে 2 জন মামা আছেন যারা লেগুনা চালান, আমি একটু মামা প্রথমে আপনার সঙ্গে একটু কথা বলি। আপনার প্রথমে শুভ সকাল। শুভ সকাল। আচ্ছা মামা, সকাল কয়টা থেকে ডিউটিতে আসেন? সকাল 5টায়। সকাল 5টা থেকে ডিউটিতে আসেন। দিনে কয়টা পর্যন্ত? দিনের না, রাত্রের 12টা 1টা বাজে যায়। অর্থাৎ সকাল 5টা থেকে রাত্রি 12টা 1টা পর্যন্ত আপনার ট্রিপ যায়। এই সময়ের মধ্যে আনুমানিক কয়টা ট্রিপ যায়? কয়টা ট্রিপ? 10-12 ট্রিপ হয়। 10-12 ট্রিপ হয়। আপনাদের জোন তো হচ্ছে কি এখান থেকে চকবাজার পর্যন্ত? পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি একটু এই পাশে আসি, এই পাশে আরেকজন মামা আছেন, আপনিও কি লেগুনা চালান? আচ্ছা, একটা অভিযোগ আছে আপনাদের বিষয়ে, সেটা হচ্ছে যে আপনারা সামনে কাউকে মানেন না। হ্যাঁ, সামনে কাউকে মানেন না, অর্থাৎ যে কোনো চিপা পেলে সেখান থেকে ঢুকিয়ে দেন। আপনারা শুনছেন ঠিক আছে, কিন্তু সবাই তো আর এক ধরনের না। হ্যাঁ, সবাই তো আর এক ধরনের না। মনে করেন না, কেউ আগে চড়ে সরকার গোগালি দেয়, কিন্তু আমরা তো আর দিই না। সব তো আর এক না। অর্থাৎ আপনি খুব সাবধানে চালান, এই বিষয়টা শুনে খুব ভালো লাগলো। এবং আরেকটা বিষয় আমার খুব জানতে ইচ্ছা করে, সেটা আমার ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের গাড়িতে কোনো লুকিং গ্লাস থাকে না। লুকিং গ্লাস ছাড়া কিভাবে চালান আসলে? যে আমাদের রাস্তাটা চিপা চাপা, তো জামজট, জেলখানা মোচড় দিয়ে গাড়ি চলে, এখান থেকে জামজট, তো তাই মনে করেন না আমাদের লুকিং গ্লাসটা থাকে না। 1 সপ্তাহ পর পরই দেখা যায় চলে যায়, তো মালিক আর কয়টা দিবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা একটা সমস্যার বিষয়। আমাদের অভিজ্ঞতা বেশি তো, 25 বছরের অভিজ্ঞতা। 25 বছরের অভিজ্ঞতা? অভিজ্ঞতা আমারই 25 বছরের অভিজ্ঞতা। আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমাকে বলেন, সেটা হচ্ছে যে এখান থেকে চকবাজার যেতে আনুমানিক কত সময় লাগে? যদি রাস্তাঘাট ক্লিয়ার থাকে 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিটে গুলিস্তান থেকে চকবাজারে চলে যান। দর্শক, বিষয়টি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনি যদি কোনো টি-20 ম্যাচ ধরতে চান, তবে কিন্তু আপনি এখান থেকে চকবাজার অনায়াসে চলে গিয়ে টি-20 ম্যাচ দেখতে পারেন। সুতরাং আমাদের সকালের বাংলাদেশের দর্শক যারা দেখছেন এই রাস্তায় আসলে চলাফেরা করেন, তারা প্রত্যেকে শর্টকাট ওয়ে অবলম্বন করার জন্য এই যানটি ইউজ করতে পারেন। খুব এফেক্টিভ যান, তবে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে চালানোর আগে, অর্থাৎ যাত্রা শুরু করার আগে চালক যিনি আছেন তাকে একটু ব্রিফ দিয়ে নিতে হবে যে বাবা একটু সাবধানে চালান, কারণ সবাই একরকম না। পাশে থাকা একজন মামা বলে নিলেন, অর্থাৎ অভিজ্ঞতা যাদের রয়েছে তারা খুব সাবধানেই চালান, কিন্তু যারা একটু বয়স কম, রক্ত গরম, তারা দেখা যায় যে অনেক সময় অনভিজ্ঞতাবশত অনেক দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন। আশা করছি আপনাদের প্রত্যেকের যাত্রা শুভ হবে, দিনটা শুভ যাবে, এবং এই প্রত্যাশা ব্যক্ত করে ফেরত যাচ্ছি স্টুডিওতে।
সামি ধন্যবাদ, চমৎকার লাগলো। আমি অনেক দিন ধরে ভাবছিলাম বলবো যে এই যানটি সম্পর্কে কিছু একটা দেখাতে পারো কিনা আমাদের দর্শকদেরকে, কারণ আমি ব্যক্তিগতভাবে এই যানটিকে খুব ভয় পাই, কারণ আমার চোখের সামনে যেমন সাই করে বেরিয়ে যায় মনে হয় কাকে মেরে টেরে বেরিয়ে গেল। আর সামি, এটা এখানে গুলি শোনা যাবে জন্যে গুলিস্তান নয়, গুল ফুটবে জন্যে, গুলিদের দেখা মিলবে জন্যে এটা গুলিস্তান। যাই হোক, ভালো লাগলো সামি, ভালো থাকো। এবং আসলেই তুমি যেটা বলেছো, ওই যে যানটা দেখালো সামি, ওটা আসলে রাজপথে সবার জন্য আতঙ্ক। ওটা শুধু মানে মানুষের, বাস যারা চালায় তাদের জন্য, ব্যক্তিগত যারা গাড়ি চালায় তাদের জন্য, সবার জন্য। মানে তারা এত বেশি, মানে ওই যে শব্দটা ইউজই করেছে, চিপা চাপা, সো এত বেশি মানে ভয়ঙ্কর। যাই হোক, আশা করছি যে আইন মেনে আপনারা গাড়ি চালাবেন যারা রয়েছেন। শুধুমাত্র তার মানে আপনারাই না, যারা আমাদেরকে এখন দেখছেন, যারা সচেতন নাগরিক, যদি আপনার পেশা হয়ে থাকে ড্রাইভিং, তাহলে সেই পেশাতে থেকে যদি আপনি শখ করে বা প্রয়োজনে চালান, যখন আপনি ড্রাইভিং সিটে, তখন দয়া করে আপনি ট্রাফিক আইনটি মেনে চলুন। অবশ্যই তাই, কারণ আমি এখানে আরেকটু জাস্ট ছোট্ট মতন অ্যাড করব যে যারা চালাচ্ছেন তাদেরকে বলছি, তাড়াতাড়ি পৌঁছানোর থেকেও বড় কথা নিরাপদে পৌঁছে দিতে হবে ওই মানুষটিকে যার দায়িত্ব আপনি নিয়ে পৌঁছে দিচ্ছেন। যাই হোক, শেষ বিরতিটাই আয়োজনে নিয়ে ফেলছি, আর আবহাওয়া নিয়ে ফিরছি, আবহাওয়া বার্তা নিয়ে, সাথেই থাকুন। শেষ বিরতির পরে স্বাগত জানাচ্ছি। সকালে বাংলাদেশে আজমির এবং টিনার সাথে আপনারা দেখছেন। আমাদেরকে এখন সরাসরি চলে যেতে হচ্ছে ওয়েদার আপডেট জানতে সরাসরি রুবির কাছে। রুবি, শুভ সকাল। শুভ সকাল আজমির এবং টিনা দুজনকেই, এবং সেই সঙ্গে শুভ সকাল জানাতে চাই আমাদের সামিকেও, কারণ ও আজকে একটা বিশাল জিনিস দেখিয়ে ফেললো। মানে আমি অবাক হয়ে গেছি, লেগুনা। আমি প্রথমে ভাবছিলাম কি দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, খুব ভালো লেগেছে। এরকম নতুন নতুন জিনিস তুমি দেখাবে এবং নতুন মোড়কে দেখাবে, ভালোই লাগছিল। আর ভালো লাগবে নিশ্চয়ই। এখন ওয়েদার ডিটেলস জানিয়ে দিলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শীত আর একটু হালকা হবে, তবে সেটা যে খুব হালকা হবে তা না। তাই দুপুরবেলা যখন রোদটা উঠবে, অবশ্যই গরম কাপড়গুলো আরেকবারের জন্য একটু আমাদের এই সকালে বাংলাদেশের শেষ বিরতির মতো আরেকবার একটু রোদে দিয়ে নেবেন। এবার জানিয়ে দিব আপনাকে অন্যান্য বিভাগীয় খবরগুলো, যেগুলোর উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগ সহ টাঙ্গাইল, মাদারীপুর, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, পাবনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলা অঞ্চলসমূহ উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমে যেতে পারে 2-1 দিনের মধ্যে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল জানিয়ে দেব এই মুহূর্তে আপনাকে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে এবং তা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস। আর গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 7.5 ডিগ্রি সেলসিয়াস। এবার আজকে সূর্যোদয়ের হিসাবটা 6:52 হয়ে গেছে আমাদের সূর্যোদয়, এবং সেই সূর্যের অস্ত যাবে ঠিক 5:31 এবং চলে যাবে সে ডিরেক্ট মনে হয় মামির কাছেই। ছুটি নিয়ে তো সবাই ওই এক ঘরেই যায়। বিভাগীয় শহরগুলোর খবর আপনার জন্য। প্রথমে রয়েছে ঢাকা। সর্বোচ্চ তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে পারে আজকে ঢাকায়, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 12.6 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী শহর চট্টগ্রাম। চট্টগ্রামে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 14.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 23.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 11 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 10 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে 23.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 11.3 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 25.6 ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। সিলেট সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 27.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে সেখানে 12.3 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস। আজমিটিনা, এই ছিল ওয়েদার ডিটেলস এবং সেই সঙ্গে আরেকটু কথা বলছি। যদিও ঢাকাতে আজকে সকালটা তেমন একটা কুয়াশা দিয়ে ঢাকা ছিল না, কিন্তু বাংলাদেশের অন্যান্য শহরগুলোতে কিন্তু এখনও ভীষণ কুয়াশা। আমরা আজকে রাজশাহী লাইভও দেখছিলাম, কাজে খুব সাবধান এবং গরম কাপড়গুলোকে এখনই টাটা বাই বাই বলার দরকার নেই। আর তোমাদেরকে টাটা বাই বাই বলার আগে একটা কথাই বলছি, গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে। কক্সবাজারে যদি কখনো তোমরা যাও, তোমরা যে বাহির থেকে এসেছো, মানে ওদের ভাষায় ফিরিঙ্গি, ওরা কিন্তু দেখলেই বুঝবে। কাজে তখন যদি ওরা তোমার কাছে ভিক্ষার জন্য খুব বেশি আবদার করে, সেখানকার ভিক্ষা পেশায় যারা জড়িত আছে তাদের হাত থেকে বাঁচার জন্য একটা লাইন শিখিয়ে দিচ্ছে, আরা এড়িয়ের অরা নমাত, মানে হচ্ছে আমরা এখানকার, আমাদেরকে বিরক্ত করিস না। তবে এই মুহূর্তে তোমাদেরকে আমি আর বিরক্ত করছি না, ফিরে যাচ্ছি তোমাদের কাছে সকালের বাংলাদেশকে রেখে। রুবি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রতিদিন তুমি মানে ওয়েদারের কথা তো বলোই, সাথে সাথে আমাদেরকে নানাভাবে সচেতন করো, নানা রকমের টিপস দাও। এর জন্য মানে তুমি আসলে কিছু ডিজার্ভও করো আমাদের কাছ থেকে, যেটা আনঅফিসিয়ালি আমাদের দিতে হবে, তাই না? অবশ্যই তাই। এই লাস্টের আজকের এটা ভালো লাগলো। আচ্ছা, এটা ভালো করে একটু শিখে নিতে হবে, প্রোগ্রামের পরে আমি আসছি তোমার কাছে, একটু ভালো করে শিখে নেব। তবে স্বীকৃতি কিন্তু তোমাকে দিচ্ছি এবং তোমার মার্কেটিংটা কিন্তু খুব ভালো হচ্ছে, এটার জন্য আমাদের প্রতি তোমার গ্রেটফুল থাকতে হবে। আজমিরকে ট্রিট দিয়ে দিও। আচ্ছা, আর এই পর্যায়ে দর্শক যারা আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন জন্মদিনের বা বিশেষ কোনো দিনের, সেইগুলো তো কিছু জানিয়েছি। একটা পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়ে আমরা চেষ্টা করবো আরো কয়েকটি জানাতে, কিন্তু এই মুহূর্তে আমরা আজকের ছবিটি দেখাবো। টিনা, আজকের ছবিটি কে পাঠিয়েছে? টিমন সাহা অনিক নারায়ণগঞ্জ থেকে পাঠিয়েছে, দেখে নি। টিমন সাহা অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটা ছবির জন্য। মানে একটা ফুলের উপরে শিশির, হ্যাঁ শিশির বিন্দু দেখলাম, মানে ঠিক আছে, এটাও শীতকালের চমৎকার একটা প্রতিচ্ছবি। আর আমার মনে হয় শিম ফুল দেখলাম, সম্ভবত আমার মনে হয় শিম ফুল। আচ্ছা দর্শক যারা নতুন আমাদের সাথে যুক্ত হলেন বা পুরনো, আপনাদেরকে একটু ঝালাই করে দিতে চাই বিষয়টি কি। বিষয়টা হচ্ছে আমরা প্রতিদিন একটা করে ছবি দেখাই আপনাদেরকে, যে ছবিগুলো আপনারাই আমাদেরকে পাঠান, সেই ছবিগুলো আমরা আরও চাই। আর এর জন্য আপনাদেরকে facebook.com/সকালে বাংলাদেশে ইনবক্স করতে হবে ছবিগুলো, এবং দয়া করে আপনারা এডিট করবেন না, এবং এটাকে আশা করছি যে অনেস্টি বজায় রাখবেন, মানে নিজের তোলা ছবি পাঠাবেন। আর যদি পাঠান তাহলে কিছু পুরস্কার রয়েছে, যেটা টিনা আমাদেরকে জানিয়ে দেবে। কি পুরস্কার? আচ্ছা, যেটা যমুনা ব্লকবাস্টারের পক্ষ থেকে থাকছে একটাই ছবির 2টো টিকেট দুজনের জন্য, আমাদের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার থাকছে। আর কক্সবাজার হোটেল সিগালের পক্ষ থেকে থাকছে দুজনের জন্য 3 দিন 2 রাতের একটা প্যাকেজ। ঠিক তাই। আর এই পর্যায়ে আমরা আবার একটু স্টুডিওর বাইরে যাব, এবং কোনো লাইভ কানেকশন না, এটা শুধুমাত্র আমরা সকাল দেখতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একটা মিউজিক্যাল মর্নিং ছিল। আপনারা মর্নিংটা দেখতে দেখতে আজমিরের ডান্স মিস করে ফেলেছেন। আমি মিস করিনি, দেখেছি এখানে। আর যাই হোক, আমার মনে হয় সামি কিছুক্ষণ আগে যেটা বলছিল যে সকালবেলাটা যারা ওঠেন না, সকালবেলাটা মিস করেন, এটা সত্যি আনফর্চুনেট। কারণ সকালবেলার নেচার এটা
দেখাই উচিত ঘুম থেকে উঠে, অন্ততপক্ষে শীতকাল না প্রত্যেকটা কালেরই নিজের একটা মাধুর্য থাকে, নিজের একটা প্রভাব থাকে সকালের ওপর, শীতকালেরও থাকে খুব বেশি করে। খুবই সুন্দর না, ঠিক কুয়াশা তাই। মাখা। এবং আজকের এই সকালবেলাটা যাদের জন্মদিনের একটা আবেশ নিয়ে শুরু হয়েছে, অর্থাৎ যাদের আজকে প্রিয় মানুষের জন্মদিন বা যার জন্মদিন, সেই জন্মদিনের শুভেচ্ছা বার্তাগুলো এখন জানিয়ে দিতে চাই। টিনা, জানিয়ে দেই যেগুলো জানানো হয়নি। আচ্ছা, রুমানা রহমান খুব ইন্টারেস্টিং একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন যে আমার খুব কাছের বন্ধু কাশফুলের বাবা সোহেলের জন্মদিন, পরের বছর শুভেচ্ছা জানাতে চাই কাশফুল ও সরিষা ফুলের বাবাকে, অনেক শুভকামনা দোস্ত। বুঝলাম না, মানে হয়তো এমন হতে পারে যে এই নামগুলো ধরে ডাকেন নিজেরা। আচ্ছা রুমানা, যেহেতু আপনি আমাদের রেগুলার একজন দর্শক, আপনার কাছে জানতে চাই কাশফুল আর সরিষা ফুলের ব্যাপারটা কি? এটা কি আদরের নাম? বন্ধুরা বন্ধুদেরকে আদর করে ডাকে? মানে এটা হলেও কোনো আপত্তি নেই, কিন্তু অরিজিনাল নামটাও একটু জানতে চাই। আর জানিয়ে দিলাম শুভকামনা। দেখা গেল উনি আবার রিপ্লাই করলো যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টুনির মা। হতেই পারে এরকম। আচ্ছা, এমডি সাকিব খান বলেছেন শুভ সকাল টিনা কে এবং আমাকে শুভ সকাল বলেছে এবং কেমন আছে জানতে চেয়ে বলেছে এই শোটা সে রেগুলার দেখে এবং তার বন্ধু লালনের আজকে বার্থডে এবং উইশ করার জন্য রিকোয়েস্ট করেছেন। আচ্ছা সাকিব, অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল আপনাকেও, এবং এই যে বন্ধু লালনকে জানিয়ে দিলাম। বন্ধু সাকিব মানে লালন আপনার বন্ধু সাকিব আপনাকে জানিয়েছেন শুভকামনা, ভালো করে কাটান আজকে এই দিনটি। আর আমাদের কিন্তু আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা প্লিজ জানাবেন কেমন করে উদযাপন করলেন, মানে সেলিব্রেশনটা কেমন করে হলো, এটাও কিন্তু আমাদেরকে জানান। আচ্ছা, এবারে নজরুল বলেছেন যে তার ছোট ভাই সৈকতের বার্থডে, মিনহাজ বলছেন যে আজকে তার জন্মদিন। এছাড়া হেমায়েতুল ইসলাম তন্ময় বলছেন যে আজকে আমার আচ্ছা মোস্ট মাহবুবা, আচ্ছা মাই টুমরো মাই অ্যান্ড মোস্ট মাহবুবুর রহমান, আচ্ছা এল্ডার সনের বার্থডে, এটা একটু পরে গিয়ে বুঝতে পারলাম। তার এল্ডার সন যার নাম হচ্ছে মাহবুবা হাসনাইন, তার জন্মদিন। আচ্ছা, এক্ষুনি আজমির যাদের কথা বললেন তাদের প্রত্যেককে জন্মদিনের শুভকামনা, যাদের জন্মদিন আজ, এবং যারা জানালেন তাদেরকে ধন্যবাদ। আপনারা জানিয়েছেন যে আপনার এই কাছের মানুষটির জন্মদিন আজ। ঠিক তাই। এবং দর্শক খুব আরও কিছু কমেন্টস হয়তো ছিল যেটা আমরা এখন সময় স্বল্পতার কারণে পারছি না পড়তে, কারণটা হচ্ছে আমরা একদম শেষ পর্যায়ে দাঁড়ানো, যার ফলে একটু তাড়াহুড়ো করলাম শেষ দিকে। আজকে যাচ্ছি, কিন্তু আবারও দেখা হবে। এবং আপনারা জানেন সকালে বাংলাদেশ এটি আমাদের প্রতিদিনের একটি আয়োজন, কাজে আমাদের সাথেই থাকবেন। টিনা, কিছু যদি বলা থাকে? তাই, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, শীতের সময় একটুখানি সতর্কতার সাথে থাকবেন।